এই স্মার্টফোনটার দাম ৯,৮৯০ টাকা। দেখে নিশ্চয়ই সেরকমটা লাগে না, তাই না? মানে আরেকটু বেটার ফিল দেয় বা আরেকটু দামি ফোনের মতো লাগে। বাট হ্যাঁ, এটা ১০,০০০ টাকার নিচেরই একটি স্মার্টফোন। গত একদিন আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলছিলাম ১০,০০০ টাকার মধ্যেই কোনো দারুণ একটা স্মার্টফোনের রিভিউ আমরা নিয়ে আসছি। হ্যাঁ, যেটা এই বাজেটের অন্যান্য স্মার্টফোনের চাইতে কিছুটা অবশ্যই আলাদা। যেমন তার রেয়ার প্যানেলে 4টি ক্যামেরা রয়েছে, 4টি মোটামুটি কাজের। মেইন সেন্সর, সেই সাথে আলট্রা ওয়াইড সেন্সর, তারপরে ডেপথ সেন্সর, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটারও রয়েছে। আবার ডিসপ্লে সেকশনে আমরা পাঁচসোল কাটআউটের ডিসপ্লে দেখছি। তো লুকিংয়ের দিক থেকেও সুন্দর, যে কারণে আমি এটাকে একটু ডিফারেন্ট কিছু বলছিলাম এই বাজেটের। তবে হ্যাঁ, অবশ্যই ভালো মন্দ দুটো দিকই রয়েছে। আশা করছি আজকের এই ফুল রিভিউটি দেখে নিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এই স্মার্টফোনটা কাদের জন্য। বাই দ্য ওয়ে, এর মডেল নাম্বারই বলা হয়নি। ওকিটেল ব্র্যান্ডের কথা কি মনে আছে? ওই যে আমরা একটা রাগেড ফোনের রিভিউ করছিলাম, ঠিক ওই ব্র্যান্ডেরই এর মডেল নাম্বার হলো Oukitel C18 Pro। ওকিটেল ব্র্যান্ড বেশ কিছু স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ করেছে অফিসিয়ালি, আপনারা জানেন, এবং 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও রয়েছে। তো যেমনটা বলছিলাম, এই স্মার্টফোনের দাম হলো ৯,৮৯০ টাকা এবং ফ্রি হোম ডেলিভারি। আর আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে গিয়ার পিকারের নাম নিশ্চয়ই শুনে থাকবেন, এর আগেও আমরা তাদের রিভিউ করেছি। তাদের শপে আপনারা এটা পেয়ে যাবেন। তারা মূলত একটা অনলাইন শপ। ভিডিও ডেসক্রিপশনে গিয়ার পিকারের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল, সরাসরি প্রোডাক্টের পার্সেস লিঙ্কও দেওয়া থাকবে। শুরুতেই বক্স কন্টেন্ট, রঙিলা বক্স, কমলা কালারের। তো স্মার্টফোন পেয়ে যাবেন, তারপর ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য একটি প্রোটেক্টর রয়েছে, সিলিকন কেস, সিম এজেক্টর, ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, চার্জার, কেবল। ওয়েল, এই হচ্ছে স্মার্টফোনটি। যেমনটা আমি শুরুর দিকটা থেকে বলে আসছিলাম, স্মার্টফোনটার লুকসটা খুবই সুন্দর। ১০,০০০ টাকার মধ্যে মনে হয় না এত সুন্দর লুকসের কোনো স্মার্টফোন আমরা এই মুহূর্তে বাজারে দেখছি। এই মোবাইল ফোনের রেয়ার প্যানেলটা কিন্তু প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, তবে সেটা দেখতে গ্লাসের মতো লাগে, কিন্তু এটাতে স্ক্র্যাচ পড়বে যেহেতু এটা প্লাস্টিক। সো কেসটি অবশ্যই ব্যবহার করুন। আর রেয়ার প্যানেলটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। মোবাইল ফোনটার থিকনেসও খুব বেশি না, বেশ স্লিম, 8.3 মিলিমিটার। এর রাইট সাইডে রয়েছে হোম বাটন, তার উপরে ভলিউম রকার, যার পজিশন আমার কাছে ঠিক মনে হয়েছে, এবং উপরের দিকটা দেখছি একেবারেই ক্লিন। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি নেই। আর লেফট সাইডে থাকছে সিম কার্ড স্লট, যেখানে 2টি সিম এবং মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ 256 জিবি পর্যন্ত। নিচের দিকটাতে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট। হ্যাঁ, ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এটাতে সিঙ্গেল স্পিকার ব্যবহার হয়েছে এবং আমরা সাউন্ড কোয়ালিটিও চেক করে দেখেছি। লাউডনেস মোটামুটি ওকে আছে, বাট ফুল ভলিউমে এর থেকে ডিস্টরশন পাওয়া যায় এবং একটু ক্যান টাইপের একটা সাউন্ড আসে। তো আমি বলবো মনে হয় 70 to 80% ভলিউম রেখে যদি আপনি শুনেন, সেক্ষেত্রে মোটামুটি একটা ভালো সাউন্ড পাবেন। আর এয়ারপিসের সাউন্ডও মোটামুটি আমরা ভালো পেয়েছি। আরেকটা বিষয়, ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা আমার জানা নেই, মেবি নেই। তো এর বক্সে যে গ্লাস প্রোটেক্টরটা দেওয়া আছে, ওটা অবশ্যই আপনি ব্যবহার করবেন। এই স্মার্টফোনটার অন্যতম বিশেষ আকর্ষণ তার ডিসপ্লে সেকশন। IPS LCD প্যানেল রয়েছে, যা HD+ রেজুলেশনের। হ্যাঁ, রেজুলেশনের ঘাটতি রয়েছে। ইভেন ১০,০০০ টাকার মধ্যে আমরা এখন পর্যন্ত মেবি ফুল HD+ পাইনি। সো এটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। তবে ডিসপ্লেটার কোয়ালিটি খারাপ না। ডিসপ্লের চিন বা বেজল দেখুন, যেটা ১০,০০০ টাকা অনুযায়ী আমি বলবো মোটামুটি ঠিকই আছে। এবং ডিসপ্লের টপ লেফটে রয়েছে একটি সিঙ্গেল পাঁচসোল, যেটা সাধারণত এই বাজেটে খুব একটা দেখা যায় না। পাঁচসোলের কারণে এর লুকসটা কিন্তু ভালো লাগবে বা একটু প্রিমিয়াম একটা ফিল দিতে পারে। তবে পাঁচসোলের পাশে যদি আমরা খেয়াল করি, কিছুটা আপনি ব্লিডিং ইস্যু পাবেন, যেটা IPS ডিসপ্লেতে আমরা অহরহই দেখে আসছি। ডিসপ্লেটা বেশ কালারফুল, ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিক আছে, বাট আউটডোরে বা সানলাইটে স্ট্রাগল করে, তখন দেখতে কিছুটা সমস্যা হয়। আর সাইড থেকে দেখতে গেলে কোনো ধরনের নেগেটিভিটি বা শিফটিং ইস্যু কিন্তু আমরা পাইনি। টাচ রেসপন্স নিয়ে বলতে গেলে এটা বেশ রেসপন্সিভ, তবে এর যে ইউআই, এই ধরনের বাজেট ফ্রেন্ডলি বা ওকিটেলের যে নিজস্ব ইউআইটা, এটা একটু ডিলে করে, যে কারণে আপনার কাছে একটু ডিলে লাগতে পারে, বাট এটা টাচের যে ল্যাটেন্সি, এই বিষয়টা না। ওভারঅল ডিসপ্লে নিয়ে বলতে গেলে হ্যাঁ, আর একটু ব্রাইটনেস থাকলে অবশ্যই ভালো হতো, বাট এর বাইরে গিয়ে ১০,০০০ টাকার একটা ডিসপ্লে হিসেবে, মানে ১০,০০০ টাকার ফোনের ডিসপ্লে হিসেবে আমার মনে হয় এটা ঠিকই আছে। তবে পাঁচসোল থাকাতে অবশ্যই আরও বেশ কিছু স্মার্টফোনের চাইতে কিছুটা এগিয়ে থাকবে। মোবাইল ফোনটির রেয়ার প্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যা ক্যামেরা মডিউলের সাথে একসাথে আর কি অ্যাটাচ করা। তো এইটা আমার হাত অনুযায়ী একটু উপরে মনে হয়েছে। হ্যাঁ, মানে একটু নিচে থাকলে মনে হয় আর একটু ভালো হতো। তবে ক্যামেরা মডিউলের সাথে থাকাতে কিন্তু এর মানে রেয়ার প্যানেল লুকসটা আর একটু ভালো লাগছে হয়তো। এমনিতে এটা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট, কিছুটা ডিলে আছে, অ্যানিমেশন ডিলে আছে, বাট প্রত্যেকবারে ঠিকভাবে কাজ করছিল। আর ফেস আনলক রয়েছে, সেটা আপনি ব্যবহার করতে পারবেন, যা ভালো লাইটিং কন্ডিশনে ঠিকঠাক কাজ করে। বলছিলাম, রেয়ার প্যানেলে 4টি ক্যামেরা রয়েছে। মেইন সেন্সর 16 মেগাপিক্সেলের, পরবর্তী সেন্সর হলো 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।
তো ক্যামেরা সেটআপটা কিন্তু একটু দামি দামি লাগছে, রাইট? মানে আলট্রা ওয়াইড আছে, তারপরে ম্যাক্রো শুটার, সেটা আবার 5 মেগাপিক্সেল, যেগুলো সাধারণত হয়তো আমরা এখন 15,000 টাকার ফোনেও খুব একটা দেখি না। বাট সেন্সর আছে, মেগাপিক্সেল সবই ঠিক আছে, কিন্তু তার রেজাল্ট কি সেটাই হলো মেইন বিষয়। আমরা ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে এর ছবিকে বলতে পারি অ্যাভারেজ। ছবিগুলোর এক্সপোজার ব্যালেন্স আমার মনে হলো কিছুটা ইস্যু আছে, মাঝে মধ্যে একটু মানে বেশি হাইলাইটেড হয়ে যাচ্ছিলো, হাইলাইটেড এরিয়াগুলো একটু সাদা হয়ে যায়, এটা একটা প্রবলেম। তবে যদি একটু ঠিকঠাক লাইটিং কন্ডিশন পায় তখন আবার ভালো ছবি দিতে পারছিল। এমনিতে শার্পনেস, ডিটেলস ওকে মানিয়ে নেওয়া যায়, বাট ছবিতে একটু ওয়ার্ম টোন আমি লক্ষ্য করছি বেশিরভাগ ছবিতে আর কি। আর কিছু ছবির ক্ষেত্রে আমরা একটু কালার বুস্ট আপ করতেও দেখেছি, যদিও সেগুলো দেখতে খারাপ লাগে না। তবে লো লাইট পারফরমেন্স একেবারেই অ্যাভারেজ ছিল, তখন ছবিগুলো কিছুটা সফট হয়ে যায় এবং ডিজিটাল নয়েজের দেখা আপনি পেয়ে যাবেন। পরে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, যা এই বাজেটে অবশ্যই চমৎকার একটা বিষয়। তবে আলট্রা ওয়াইডটি শুধুমাত্র প্রপার লাইটিং কন্ডিশনে ভালো রেজাল্ট করতে পারছিল, এর ডাইনামিক রেঞ্জ আমরা ততটা ভালো পাইনি এবং লো লাইটের পারফরমেন্স ভালো ছিল না। কিন্তু ম্যাক্রো শুটার রয়েছে যেটা 5 মেগাপিক্সেলের, যা বলা যায় বেশ ভালো রেজাল্ট করছিল, ইভেন 15-20 হাজার টাকার অনেক স্মার্টফোনের সাথেই কম্পারেবল। দেন আমরা এখানে পোর্ট্রেট মুড পাবো। এজ ডিটেকশনে কিছুটা ইস্যু আছে, মাঝে মধ্যে মিসম্যাচ করে, আর মেইন সাবজেক্টকে একটু সফট করে ফেলে। কালার শিফটিং ইস্যু আছে এখানে। মেইন ক্যামেরায় ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps এ। ভিডিও কোয়ালিটি অ্যাভারেজ হলেও স্ট্যাবিলিটি না থাকায় অবশ্যই খুব স্ট্যাবলভাবে শ্যুট করতে হবে, আদারওয়াইজ এর ভিডিও কাজে লাগানো যাবে না। কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা দেখতে পাই 8 মেগাপিক্সেলের শুটার রয়েছে, যা আমার কাছে মনে হলো ইনডোর লাইটিং কন্ডিশনে একটু সফট লাইটে না ভালো ছবি দিতে পারে। তবে যদি রেয়ারে বেশি আলো চলে আসে বা এক্সপোজার ব্যালেন্সে এখানেও একটু ইস্যু আছে, ইভেন ডাইনামিক রেঞ্জেও। ওভারঅল ক্যামেরা সেকশনকে আমরা বলবো, যদি আমরা সেন্সরের গুণী আর কি, সেই ক্ষেত্রে অবশ্যই এগিয়ে থাকবে বাজেটের অন্যান্য ফোনের চাইতে। আবার যেমন ধরুন আলট্রা ওয়াইড, এটা হয়তো আমরা এই বাজেটে পাইই না, তো সেই জায়গায়ও ঠিক আছে। কিন্তু যদি ক্যামেরা কোয়ালিটি বলতে চাই তাহলে আমি বলবো অ্যাভারেজ রেজাল্ট করতে পারছে। ফাইনালি পারফরমেন্স সেকশন। এতক্ষণ যাবত এই স্মার্টফোনের অনেকগুলো ভালো দিক আমরা জেনেছি, তবে পারফরমেন্স সেকশনে এসে আমি একটু হতাশ হয়েছি। এতে রয়েছে মিডিয়াটেক হেলিও P25, এটা রান করছে অ্যান্ড্রয়েড 10 দিয়ে। 2022-তে এই সময়টাতে এসে আমরা মনে হয় অ্যান্ড্রয়েড 12 ব্যবহার করছি, আর P25 সেটাও হয়তো একটু বেমানান লাগছে। এই স্মার্টফোনটাতে অ্যান্ড্রয়েড 11 আসবে কিনা সেটা আমি শিওর না, বাট আসলে খুব ভালো হয় এবং ওকিটেল বাংলাদেশকে আমি বলবো এই বিষয়টার দিকে নজর দিতে, যাতে এটাতে অ্যাটলিস্ট আপডেটটা দেওয়া হয়। তো মিডিয়াটেক হেলিও P25, যেটা বলা যায় একেবারে এন্ট্রি লেভেলের একটি অক্টা কোর এসওসি। তবে ভালোর বিষয় এটাই, স্মার্টফোনটাতে 4GB র্যাম রয়েছে এবং 64GB স্টোরেজ রয়েছে। এই ধরনের বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলোতে স্টোরেজ যদি বেশি থাকে তাহলে স্মার্টফোনগুলো লং টার্মে ভালো একটা রেজাল্ট দিতে পারে। আবার এখানে কিন্তু আপনি 256GB মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তো আমি বলবো এটার যে স্টোরেজটা রয়েছে সেটা ফুল করে ফেলবেন না, হ্যাঁ অর্ধেক বা আপনি মোটামুটি 60% যদি ফাঁকা রাখেন, সেই ক্ষেত্রে লং টার্মে ওই স্মার্টফোনটা ভালো রেজাল্ট দিতে পারবে। আমরা র্যাম ম্যানেজমেন্ট দিয়ে যদি বলি, আরেকটু বেটার কিছু আশা করছিলাম, কারণ 4GB র্যাম দিয়ে আরও কিছুটা বেটার রেজাল্ট পাওয়া সম্ভব। আসলে অপটিমাইজেশনের একটা বিষয় রয়েছে, আবার এর যে প্রসেসর সেটাও খুব একটা মানে শক্তিশালী না, এটা আপনারা জানেন। সো একেবারে রেগুলার ইউজার যারা রয়েছেন তাদের জন্য ঠিক আছে, বা আপনার সেকেন্ডারি ডিভাইস হিসাবে, অথবা এমনটা হতে পারে যে আপনি অ্যান্ড্রয়েড ফোন প্রথম কিনবেন, তাদের জন্য এর পারফরমেন্স নিয়ে কোনো ধরনের ইস্যুই হবে না। বা যারা একটু হেভি ইউজার এরকম বাজেট থেকেও, তাদের জন্য হয়তো বা মনে হবে যে না, পারফরমেন্স আরেকটু বেটার দরকার ছিল। আবার অনেকেই রয়েছেন যারা এর আগে আরেকটু ভালো ফোন ব্যবহার করে আসছেন, এখন এটাতে যদি হাত দেন সেই ক্ষেত্রে আপনার কাছে একটু লেগে লাগতে পারে। অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমে কিছুটা ডিলে পেয়েছি। আমরা ইউটিউব চালাচ্ছিলাম, ইউটিউব চালাতে গিয়ে দেখলাম যে সেখানে ছোটোখাটো কিছু গ্লিচ দেখাচ্ছিল, লাইক ভিডিও কাঁপছিল, বড় করতে একটু সময় লেগেছে। বাট এই ধরনের সমস্যা প্রত্যেকবারই হয় না। আমরা গত এক সপ্তাহেরও বেশি সময় যাবত এটা মনে হয় ব্যবহার করে আসছি, তো তাতে করে এই সমস্যা আমরা একবারই ফেস করছিলাম, এর বাইরে আর ফেস করিনি। গেমিংয়ের বিষয়ে যদি আসি, আমরা এখানে কয়েকটা গেম প্লে করেছি, যেমন COD, Asphalt 9, এগুলো চলছিল। দুটোতেই আমরা টুকটাক কিছু ল্যাগ পেয়েছি এবং ফ্রেম ড্রপ ছিল, যেটা একেবারে এক্সপেক্টেড। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, গেমিংয়ের জন্য এই স্মার্টফোনটা মোটেই না, তবে আপনি বেসিক গেমিং করতে চাইলে মাঝে মধ্যে টুকটাক গেম খেলতে পারবেন। 4000 mAh ব্যাটারি রয়েছে, আর এর বক্সে আপনি পেয়ে যাবেন 10 ওয়াটের চার্জার। এই সময় দাঁড়িয়ে 4000টা আমাদের কাছে স্ট্যান্ডার্ডের চাইতে একটু নিচে লাগে, 4500 হলেও ভালো হতো। তবে সেই ক্ষেত্রে হয়তো স্মার্টফোনটা আরেকটু মোটা হয়ে যেত, এত সুন্দর লুকস রাখা হয়তো সম্ভব হতো না। বাট স্টিল 4000 mAh অবশ্যই একটু কম মনে হয়। তবে আপনি যদি একেবারে রেগুলার ইউজার হয়ে থাকেন, অনায়াসে একদিন পার করতে পারবেন। কিন্তু একটু হেভি ইউজার হয়ে থাকলে বা একটু মিডিয়া কনজাম্পশন বেশি করলে আমার মনে হয় আপনার দিন শেষে একবার চার্জ করে নিতে হবে। ইন্টারনেট ব্যবহার করা হয়েছে, বোথ কানেকশনে নেটওয়ার্ক রিসেপশন ভালো ছিল এবং লোকেশন জনিত কোনো ধরনের ইস্যু আমরা এতে পাইনি। সো ওভারঅল এই ছিল স্মার্টফোনটা। এখন ফাইনালি দুইটা দিক আমরা আলাদা করবো, যেমনটা আমরা করে থাকি, ভালো দিক এবং খারাপ দিক।
সো ফার্স্টে যদি আমরা এর কিছু খারাপ দিক নিয়ে বলি, প্রথমেই যে বিষয়টা আসে, এই স্মার্টফোনটার প্রসেসর সেকশনটা আরেকটু উন্নত হতে পারতো। সেই ক্ষেত্রে মনে করেন এটাকে এই জায়গা থেকে আসলে মানে দূরে সরিয়ে রাখার মতো কোনো জায়গা ছিলই না। তারপরে অ্যান্ড্রয়েড 10 আছে, এটা আসলে অ্যান্ড্রয়েড 11 হলে আরও বেশি ভালো হতো। দেন আমার মনে হয় ওকিটেলকে সফটওয়্যার নিয়ে আরেকটু কাজ করতে হবে। তাদের স্মার্টফোনগুলোতে কিন্তু আমরা মোটামুটি ভালো কিছুই ব্যবহার হতে দেখি, কিন্তু ওইটার না ওই আউটপুটটা দিতে পারে না। সো এই জায়গায় মনে হয় কাজ করা উচিত। এর বাইরে মোটামুটি ওকে। যেমন ভালো দিকের মধ্যে অবশ্যই স্মার্টফোনটার ফ্রন্ট লুকসটা দেখুন কত সুন্দর, তারপরে রেয়ার প্যানেলের ওভারঅল ডিজাইনের দিক থেকে এগিয়ে থাকবে। তারপরে স্মার্টফোনটার রেয়ারে আমরা যদি ক্যামেরা গুনতে যাই, সেই ক্ষেত্রে 4টা রয়েছে, এবং 4টা ক্যামেরা একদম অকাজের না, কাজে লাগানোর মতো। তবে ছবির কোয়ালিটি আমি যেমনটা বলছিলাম অ্যাভারেজ ছিল। দেন 1 ইয়ার ওয়ারেন্টি রয়েছে, সেই সাথে আপনি আবার ওই যে হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছেন। এগুলো ভালো দিকের মধ্যে থাকে। এখন ফাইনালি আসলে যে বিষয়টা বলা যায়, 10,000 টাকার মধ্যে একটা স্মার্টফোন থেকে আমাদের এক্সপেকটেশন হয়তো অনেক বেশি থাকে না, তবে ব্র্যান্ড ভ্যালুর একটা বিষয় আছে। সেই জায়গা থেকে হয়তো এই স্মার্টফোনটা একটু পিছিয়ে থাকতে পারে। আর যারা কিনা 10,000 টাকার মধ্যে গুড লুকিং একটা স্মার্টফোন কিনতে চান, তাদের নজর মনে হয় এর উপরে পড়বেই। তো ভাই ব্রাদার, এই স্মার্টফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে স্যামজনের নতুন কোনো একটা ভিডিও।